আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি 25 এবং 26 ব্যাচ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ক্লাস নাম্বার 2। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের 50% পড়ানো হবে 4 নাম্বার ক্লাস, এবং ক্লাস নাম্বার 3টা খুবই বিরক্তিকর একটা অধ্যায়। ক্লাস নাম্বার 2টা আজকে যা পড়াবো সেটা খুবই বিরক্তিকর একটা টপিক। এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বিরক্তিকর টপিক এটা। তোমাকে ধৈর্য ধরে অবশ্যই এই টপিকটা পড়তে হবে, অন্যথায় তুমি অধ্যায় কভার করতে পারবে না। আর এই অধ্যায় থেকে যেসব প্রশ্ন আসবে সব প্রশ্ন পড়াই দেবো 4 নাম্বার ক্লাসে। 4 নাম্বার ক্লাসে যা পড়াইবো তাই আসবে, যা পড়াই দেবো তাই আসবে। তোমরা একটু জয়েন করো। জয়েন করো। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও তো। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস নাম্বার 2টা এখান থেকে শুরু হবে। স্টার্ট করতেছি, আর 1 মিনিট আছে। আচ্ছা, 1 মিনিট পরেই শুরু করি, 10টায়। তো 1 মিনিটে দেখো যে প্রথম ক্লাসটা রিপিট করে আসি। পর্যায় আছে কয়টা? 7টা। 7টার মধ্যে কোন পর্যায়ে কয়টা মৌল আছে, কোন পর্যায়ে কী বলা হয় সেটা লেখা আছে। তারপরে আমাদের কি ছিল? গ্রুপ ছিল, যে কয়টা গ্রুপ। গ্রুপ 1A থেকে 7A, মানে 1A 2A 3A 4A 5A 7A পর্যন্ত কয়টা? 7টা। 1B থেকে 7B পর্যন্ত 1B 2B 3B 4B 5B 6B 7B এভাবে 7টা গ্রুপ। 8 নাম্বার ছিল 3টা, মানে 8 8 8। আর নিষ্ক্রিয় হচ্ছে 0, মানে নিষ্ক্রিয় হলে 18 নাম্বার গ্রুপটা। তারপর হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস হতে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে? পর্যায় নির্দেশ করে। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে? পর্যায় নির্দেশ করে। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার অধীনে ইলেকট্রন কি করে? গ্রুপ নির্দেশ করে। এস অথবা পিতে গেলে উপশ্রেণী, ডি অথবা এফ থেকে গেলে কি বি উপশ্রেণী। এই যে দেখো এস থেকে আছে, তার মানে এ উপশ্রেণী। 3s এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা? একটা, তার মানে 1A। এটার মধ্যে ইলেকট্রন আছে কয়টা? 5টা, তার মানে 5A। আর ডিতে গেলে ডি এর সাথে কি সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন যুক্ত হয়ে কি করে? গ্রুপ নির্দেশ করে। তো ডি এর একটা আর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার 2টা যোগ করে 3 শেষ ইলেকট্রন ডিতে গেছে, যার কারণে গ্রুপ নির্ণয় এটা দেখা দিচ্ছে। তারপরে গ্রুপ নির্ণয়ের একটু ব্যতিক্রম ছিল কি, যে ডি আর এস এর ইলেকট্রন যোগ করে যদি 8 বা তার বেশি হয় তাহলে 8 নাম্বার গ্রুপ। এই যে 8 বা তার বেশি হলে 8, এই যে 9 হয়েছে তাহলে 8, 10 হয়েছে তাহলে 8। আর যদি ডি পূর্ণ থাকে তখন কি হবে না? ডি এর ইলেকট্রন যুক্ত হবে না, তখন শুধুমাত্র এস এর ইলেকট্রনটা, এই যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার 1। কিন্তু শেষ ইলেকট্রন তো ডিতে গেছে, যার কারণে 1B। এই দেখো ডি পূর্ণ থাকলে ডি এর ইলেকট্রন যুক্ত হবে না, তখন সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রনটা একটু যুক্ত। তারপর হচ্ছে কি এইটা একটা পর্যায় সারণী লিখছি, যে পর্যায় সারণীটা অনেক গুরুত্বপূর্ণ। যে পর্যায় সারণীটা থেকে অনেক বেশি এমসিকিউ আছে, এটার মধ্যে তুমি চাইলে অনেক বেশি এমসিকিউ পড়ে নিতে পারো, এখানে অনেক কিছু পড়ানো আছে। তারপর হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটা কি বক্স পদ্ধতিতে করছি। বক্স পদ্ধতিতে কি ডি এর জন্য 5টা ঘর, এস এর জন্য 2টা ঘর। আমরা জানি একটা ঘরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এস এর তো সর্বোচ্চ ধারণ ক্ষমতায় 2, যার কারণে 2টাই এনাফ। আর দেখো ডি এর ধারণ ক্ষমতা কত? 10, 10টার জন্য 5টা ঘর লাগবে মিনিমাম, মানে 5টা ঘরে 10টা ইলেকট্রন এইভাবে। তো সুস্থিত আয়ন কি? স্ক্যান্ডিয়াম, ভ্যানিডিয়াম, ক্রোমিয়াম হচ্ছে 3+, বাকিগুলো হচ্ছে কি 2+।
21 থেকে 30 পর্যন্ত যারা আছে সবাই 2+, শুধুমাত্র স্ক্যান্ডিয়াম, ভ্যানেডিয়াম আর ক্রোমিয়াম হচ্ছে কি 3+। তো এই যে বিজোড় ইলেকট্রন না থাকলে ডায়াম্যাগনেটিক, যেমন জিঙ্ক, বিজোড় ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক। তো এই যে এটা গেল মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এখন আমরা চলে যাচ্ছি কততে, ক্লাস 2। ক্লাস 2তে দেখো যে একটা কোশ্চেন করব। ক্লাস 2 এর পড়া শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, ক্লাস 2 এর প্রথম যে কোশ্চেনটা করব, আয়রন অবস্থান্তর মৌল Fe অবস্থান্তর মৌল কিন্তু জিঙ্ক কেন অবস্থান্তর মৌল নয়? আয়রন অবস্থান্তর মৌল কিন্তু জিঙ্ক কেন অবস্থান্তর মৌল নয়? আয়রন অবস্থান্তর মৌল কিন্তু জিঙ্ক কেন অবস্থান্তর মৌল নয়? এই কোশ্চেনটা, হ্যাঁ, এই কোশ্চেনটা আমরা এখন কি করব, সলভ করব। তো সলভ করার মধ্যে আমরা কি লিখব, যে অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা কি, যে সকল মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, তাদের কি বলে, অবস্থান্তর মৌল বলে। তাদের কি বলা হয়, অবস্থান্তর মৌল বলে। দেখো যে সকল ডি ব্লক মৌলের হবে, যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, তাদেরকে কি বলা হয়, অবস্থান্তর মৌল বলে। তাদেরকে কি বলা হয়, অবস্থান্তর মৌল বলে। যেরকম দেখো যে আয়রন Fe26, এর ইলেকট্রন বিন্যাসটা কি, যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম, তারপরে হচ্ছে 4s2 3d6, এই যে আয়রনের ইলেকট্রন বিন্যাস। তো আয়রনের সুস্থিত আয়ন কত, আয়রন 2+, Fe2+। 2+ এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে, যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট, SF দুইটা ইলেকট্রন চলে যাবে, 4s0 আর 3d কত 6। এই যে ডি অরবিটালটা কি আছে, আংশিক পূর্ণ আছে। আংশিক পূর্ণ এই কথার মানে হচ্ছে ডি এর মধ্যে 1 থেকে 9টা পরিমাণ ইলেকট্রন থাকবে। ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, 1 থেকে 9। শূন্য থাকলে তার মানে নাই, আর 10 থাকলে কি পূর্ণ আছে। ডি অরবিটাল কি থাকবে, আংশিক পূর্ণ থাকবে। তো এই যে দেখো যে ডি অরবিটাল কি আছে, 1 থেকে 9 এর মধ্যে আছে, তার মানে এটা কি অবস্থান্তর মৌল। আর দেখো জিঙ্ক কেন অবস্থান্তর মৌল নয়, জিঙ্ক কত 30, এটার ইলেকট্রন বিন্যাসটা এই যে আর্গন দিয়ে থার্ড ব্র্যাকেট 18, 4s2 কত হয়েছে 20, তারপরে কত 3d10, এই যে। আর জিঙ্কের সুস্থিত আয়ন কত, জিঙ্ক 2+। তো জিঙ্ক 2+ এরটা কী হবে, যে জিঙ্ক দুইটা চলে গেলে 4s0 আর 3d কত 10। এই যে ডি দেখো যে পূর্ণ আছে, ডি অরবিটালটা কি আছে, পূর্ণ আছে। আমাদের সংজ্ঞা অনুসারে কি, ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে, অর্থাৎ D1 to D9 কাঠামো থাকবে, তাদেরকে কি বলা হবে, অবস্থান। কিন্তু এই যে এটা অবস্থান্তর হলেও এটা অবস্থান্তর নয়, কেন, ডি অরবিটাল পূর্ণ আছে। যদি ডিতে শূন্য থাকতো, মানে ইলেকট্রন না থাকতো, তাহলে সেটা অবস্থান্তর নয়। একটা থাকলেও অবস্থান্তর, দুইটা থাকলেও, তিনটা থাকলেও, 9টা থাকলেও অবস্থান্তর, কিন্তু 10টা থাকলে অবস্থান্তর নয়। আশা করি বুঝতে পারছো। তো এখন কথাটা লিখবো কি, যেহেতু Fe এর মানে আয়রন এর সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে
ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ, ডি অরবিটাল কি আংশিক পূর্ণ, অর্থাৎ D1 to 9 কাঠামো বিদ্যমান, D1 to D9 কাঠামো কি বিদ্যমান, তাই আয়রন অবস্থান্তর মৌল, তাই কি আয়রন অবস্থান্তর মৌল। তারপরে লিখবা যে অপরদিকে জিঙ্ক এর সুস্থিত আয়নের জিঙ্কের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল কি আছে পূর্ণ আছে, তাই জিঙ্ক অবস্থান্তর মৌল নয়, তাই জিঙ্ক কি নয় অবস্থান্তর মৌল নয়। তো এই যে একটা অবস্থান্তর আর একটা কেন অবস্থান্তর মৌল নয়, আশা করি বুঝাই দিছি। এই প্রশ্নটা যদি বুঝা থাকো তাহলে একটু কমেন্টে ওয়াই লেখা জানাই দিও। প্রশ্নটা যদি বুঝা থাকো কমেন্টে ওয়াই লেখা জানাই দিও। নতুন টপিকে চলে যাচ্ছি। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য লিখব। অবস্থান্তর মৌলের কি বৈশিষ্ট্য, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি? 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। কি গঠন করে? অবস্থান্তর মৌলসমূহ জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। 2 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হলো রঙিন যৌগ গঠন করে। কি যৌগ গঠন করে? রঙিন যৌগ গঠন করে। এগুলো আমরা আজকে পড়ব। রঙিন যৌগ গঠন করে। কি গঠন করে? রঙিন যৌগ গঠন করে। জটিল যৌগ গঠন করে বা জটিল আয়ন গঠন করে, রঙিন যৌগ গঠন করে। 3 নাম্বার হচ্ছে প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, মানে বিজোড় ইলেকট্রন থাকে। প্যারা চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। কি করে? প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। 4 নাম্বার হচ্ছে প্রভাবন ধর্ম প্রদর্শন করে। প্রভাবন ধর্ম প্রদর্শন করে। জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে, রঙিন যৌগ গঠন করে, প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, আরেকটা হচ্ছে কি প্রভাবন ধর্ম প্রদর্শন করে। তোমার পরীক্ষায় হুবহু আসবে যে ধরো যে একটা মৌল বুঝাই দিল, মৌল যে এটা একটা অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কি? যাদের ডি অরবিটাল কি থাকে, যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। দেখো এই যে এটা কি অবস্থান্তর মৌল? সুস্থিত আয়ন কি স্ক্যান্ডিয়াম 3+D0, তার মানে এটা অবস্থান্তর না। এটা কি অবস্থান্তর? কারণ
ডি অরবিটাল আংশিক পূর্ণ। এটা অবস্থান্তর, এটা অবস্থান্তর। কোনটা অবস্থান্তর নয়? জিঙ্ক অবস্থান্তর নয়, কারণ ডি পূর্ণ। স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক ব্যতীত মাঝখানে সবগুলাই কি অবস্থান্তর। এখন তোমাকে যদি বলে যে ক্রোমিয়াম একটা মৌল দিয়ে বলে যে এর বৈশিষ্ট্য লিখো, তখন তুমি লিখবা যে এটি একটা অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল সময়ের বৈশিষ্ট্য নিম্নরূপ: এক হচ্ছে জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে, রঙিন যৌগ গঠন করে, প্রায়চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, আবার কি করে? প্রভাবন ধর্ম প্রদর্শন করে। এইটা একটা গেল। তারপরে দেখো যাচ্ছে আরেকটা কোশ্চেন লিখি স্টার চিহ্ন দিয়ে, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল কেন জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে? অবস্থান্তর মৌলসমূহ কেন জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে? অবস্থান্তর মৌলসমূহ কেন জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে? অবস্থান্তর মৌল কেন জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে? এক নাম্বারটার ব্যাখ্যাটা পড়াইতেছে। তো উত্তরটা হলো, উত্তরটা হলো এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবা। এক নাম্বার পয়েন্টটা হলো অবস্থান্তর মৌলের স্থিতিশীল আয়নের বা সুস্থিত আয়নের স্থিতিশীল আয়নের ইলেকট্রন, অবস্থান্তর মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে অসম্পূর্ণ ডি অরবিটাল, অসম্পূর্ণ ডি অরবিটাল, অসম্পূর্ণ কি অরবিটাল? ডি অরবিটাল, অর্থাৎ D1 to 9 কাঠামো বিদ্যমান থাকে। D1 to D9 কাঠামো কি থাকে? বিদ্যমান। D1 to D9 কাঠামো বিদ্যমান থাকে। তাই অবস্থান্তর মৌল, তাই কি করে? অবস্থান্তর মৌল জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে, বা কি করে? জটিল আয়ন গঠন করে। এক নম্বরটা হচ্ছে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ D1 to D9 কাঠামো বিদ্যমান থাকে, তাই অবস্থান্তর মৌল জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। দুই নাম্বার যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে অবস্থান্তর মৌলের ক্যাটায়নের, অবস্থান্তর মৌলসমূহ ইলেকট্রন ত্যাগ করে। ক্যাটায়নের, অবস্থান্তর মৌলের ক্যাটায়নের ক্ষুদ্র আকারের কারণে, ক্ষুদ্র আকারের কারণে অবস্থান্তর মৌল জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। অবস্থান্তর মৌলের ক্যাটায়নের ক্ষুদ্র আকারের কারণে অবস্থান্তর মৌল জটিল যৌগ বা জটিল আয়ন কি করে? গঠন করে। তিন নাম্বার যে বৈশিষ্ট্যটা, সেটা হইল অবস্থান্তর
অবস্থান্তর মৌলের জারণ সংখ্যা এবং সন্নিবেশ সংখ্যা, তোমরা এটা জারণ সংখ্যা জানো, জারণ সংখ্যা এবং সন্নিবেশ সংখ্যা উভয়ই বিদ্যমান থাকে, উভয়ই বিদ্যমান থাকায় অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে। যে অবস্থান্তর মৌল জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে, জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। এটাও পরীক্ষায় আসতে পারে যে অবস্থান্তর মৌল কেন জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। উত্তরটা 3টা পয়েন্টে দিয়ে দিবা। ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ D1 to D9 কাঠামো বিদ্যমান থাকে। এরা কি করে জটিল যৌগ গঠন করে? অবস্থান্তর মৌলের ক্যাটায়নের ক্ষুদ্র আকারের কারণে অবস্থান্তর মৌল জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। অবস্থান্তর মৌলের জারণ সংখ্যা এবং সন্নিবেশ সংখ্যা উভয়ই বিদ্যমান থাকে, তাই অবস্থান্তর মৌল জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে। জারণ সংখ্যা বুঝো, সন্নিবেশ সংখ্যা বুঝো না, বুঝানোর সমস্যা নেই, বুঝবা একটু পরে। ঠিক আছে, এখন আমি এটা তো পড়ালাম, এখন আমি রঙিন যৌগ পড়াবো। হ্যাঁ, তো রঙিন যৌগ পড়ানোর আগে আচ্ছা জটিল যৌগের এক্সাম্পলটা দেখা নেই। আচ্ছা রঙিন যৌগ জটিল যৌগের এক্সাম্পলের আগে লিগ্যান্ড দেখানো লাগবে। লিগ্যান্ড লিখো, লিগ্যান্ডের সংজ্ঞা। লিগ্যান্ডটা পরীক্ষায় হুবহু আসতে পারে। ক নম্বরে আসবে যে লিগ্যান্ড কাকে বলে, ক নম্বরে আসবে লিগ্যান্ড কাকে বলে, ক নম্বরে আসতে পারে। তো লিগ্যান্ডটা দেখো, লিখে দিই লিগ্যান্ড। জটিল যৌগ বা আয়ন গঠনের সময়, জটিল যৌগ বা আয়ন জটিল যৌগ বা আয়ন গঠনের সময় যে সকল জটিল যৌগ বা আয়ন গঠনের সময় যে সকল যৌগ বা আয়ন কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, এটা বুঝো নাই, সমস্যা নেই, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাদের লিগ্যান্ড বলে। তাদের কি বলে? লিগ্যান্ড বলে। লিগ্যান্ডের সংজ্ঞাটা দেখো। জটিল যৌগ বা জটিল আয়ন গঠনের সময় যে সকল যৌগ বা আয়ন কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাদেরকে কি বলা হয়? লিগ্যান্ড বলা হয়। তাদেরকে কি বলা হয়? লিগ্যান্ড বলা হয়। তো এর एग्जांपल আমি কি দিতে পারি? হেক্সাসায়ানো আয়রন 2, হেক্সাসায়ানো আয়রন 2, হেক্সাসায়ানো আয়রন 2 এর সংকেতটা কি? সংকেতটা হয় হেক্সাসায়ানো আয়রন, এই যে Fe সায়ানো, এই যে সায়ানো, হেক্সা মানে 6টা, হেক্সাসায়ানো আয়রন কত? 2। তো আয়রনটা হচ্ছে, আয়রনের জারণ মানটা কত হবে? +2। কারণ হচ্ছে আয়রন 2 বলে দিয়েছে, আয়রনের জারণ মানটা কত? +2। আয়রন +2, কিন্তু সায়ানের একটার জন্য -1, 6টার জন্য কত? -6।
তো আমরা জানি একটা আরেকটার বিপরীত হয়, 6 হলে এটা -6 হওয়ার কথা, কিন্তু হয়েছে কত +2, তার মানে -4 রয়ে গেছে। এটা হচ্ছে যৌগের, এটা থার্ড ব্র্যাকেটের উপরে দিয়ে দিবা। এই যে হেক্সাসায়ন ও আয়রন 2। এখন দেখো যে এর ব্যাপারটা কি ঘটে। এই যে আয়রন 26, এর ইলেকট্রন বিন্যাসটা কি, আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে 4s2 3d কত 6, 4s2 3d 6, 4s2 কিন্তু এর তো 4p অরবিটালও আছে, 4pটা তো কি 0, আমি ধরো যে 4pটাও দিলাম, 4p 0 এভাবে দিলাম। হ্যাঁ, তারপরে যদি আয়রন 2+ দেয়, যে Fe2+, তো আয়রন 2+ এর ক্ষেত্রে কি হবে, এই যে আর্গন 3d6 4s0 4p0 আয়রন 2+, আয়রন কি 2+। আচ্ছা, এখানে লেখা দিই Fe এর জারণ সংখ্যা কত +2, বইলা দেওয়া আছে আয়রন 2, জারণ সংখ্যা সমান সমান কত +2। সায়ানাইড এর জারণ সংখ্যা সমান সমান 6, সায়ানাইডের জারণ সংখ্যা সমান সমান কত, না 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 সায়ানাইড লিখবো না, আয়রন এর সন্নিবেশ সংখ্যাটা লিখবো, যে সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ সংখ্যা আয়রনের সাথে কয়টা সায়ানাইড যুক্ত আছে, 6টা। আয়রনের কি দুইটাই বিদ্যমান, জারণ সংখ্যা বিদ্যমান, সন্নিবেশ সংখ্যা বিদ্যমান। সন্নিবেশ বন্ধনটাকে এটা এক্সাম্পল দেব একটু পরে। তো সন্নিবেশ সংখ্যা এবং জারণ সংখ্যা উভয়ে কি বিদ্যমান। এখন দেখো যে কি ডিতে ইলেকট্রন আছে কয়টা, 6টা, কিন্তু ডি এর জন্য আমাদের ঘর কয়টা লাগে, 5টা। ডি এর জন্য 5টা ঘর দেয়, যে 1টা 2টা 3টা 4টা 5টা। আর এস এর জন্য 1টা, এস এর জন্য 1টা। পি এর জন্য ঘর কয়টা, 3টা, পি এর জন্য ঘর কয়টা, 3টা। এখন দেখো ইলেকট্রন দেই, ডিতে ইলেকট্রন আছে কয়টা, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 6টা। আর এইগুলা ফাঁকা আছে, এইগুলাতে ইলেকট্রন নাই। তো Fe2+টা এরকম হয়েছে না। তো হয় কি, ধরো যে এই যে Fe2+টাকে আবার দেয়, Fe2+টা কি হবে, আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট 3d6 4s0 4p0, এমনই তো। তো ডি এর জন্য 5টা ঘর দেই, 1 2 3 4 5। এস এর জন্য ঘর কয়টা, 1টা। আর পি এর জন্য ঘর কয়টা, 3টা, 1 2 3। তো এখানে দেখো যে আয়রনের ইলেকট্রন 6টা না, 6টা কি এইভাবে দিছি, এরপরে ইলেকট্রনগুলারে চাপায় দেব, মানে ডাবল ডাবল, 6টা না, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিয়ে দিছে আয়রনের ইলেকট্রন। এখন সায়ানাইডে কি করবে জানো, প্রত্যেকে 1 জোড়া করে ইলেকট্রন শেয়ার করবে। এই যে এখানে 2টা ইলেকট্রন শেয়ার করবে, এই যে সায়ানাইড মাইনাস, এখানেও সায়ানাইড মাইনাস, প্রত্যেকটা সায়ানাইড মাইনাসে কি করবে, 1 জোড়া করে ইলেকট্রন শেয়ার করবে। এই যে সায়ানাইড মাইনাস, এখানেও কি করবে, 1 জোড়া করে ইলেকট্রন, এখানেও কি করবে, 1 জোড়া করে ইলেকট্রন। আমরা কি জানি, সমযোজী বন্ধন পড়ছি শেয়ারের মাধ্যমে, আয়নিক বন্ধন পড়ছি একজনে দান করে আরেকজন গ্রহণ করে, আর সমযোজী বন্ধন কি শেয়ারের মাধ্যমে, আর ধাতব বন্ধন কি নিজেদের মধ্যে কি শক্তজী বন্ধনের মাধ্যমে। আরেকটা আছে, এটা হচ্ছে কি সন্নিবেশ বন্ধন, মানে একজনেই ইলেকট্রন দিবে কিন্তু 2 জনের মধ্যে থাকবে। এই যে দেখো সায়ানাইড দিতেছে, এটা কিন্তু সায়ানাইডের কোনো লাভ নাই, কারণ সায়ানাইড আয়রনেরটা গ্রহণও করতেছে না, শেয়ারও করতেছে না, তারপরেও সায়ানাইড দিতেছে। এই বন্ধনগুলোরে বলা হয় সন্নিবেশ বন্ধন। এই যে সন্নিবেশ বন্ধন, এভাবে কি হয়, সন্নিবেশ বন্ধন গঠন হয়। এখন দেখো যে এখানে সংকরণটা কি, সংকরণটা হচ্ছে ডি এর মধ্যে 2টা, তার মানে D2S আর P3, D2sp3 সংকরণ। এখানে কি D2sp3 সংকরণ, এটা হচ্ছে ডায়া চুম্বকীয়
চুম্বকীয়। কেন ডায়া চুম্বকীয়? কোনো বিজুর ইলেকট্রন নাই এখানে। কি কোথাও বিজুর ইলেকট্রন আছে? না, জোড়া, যার কারণে কি ডায়া চুম্বকীয়। এর চিত্রটা কেমন হবে? এই যে আয়রন দিবা, আয়রন। সাইনাইড আছে কয়টা? 6টা না? 6টা সাইনাইডকে দিব। এই যে একটা সাইনাইড, 2টা সাইনাইড, 3টা সাইনাইড, 4টা সাইনাইড, 5টা সাইনাইড, এই যে 6টা সাইনাইড দিলাম। হ্যাঁ, তো সবগুলা সায়ানাইড কি মাইনাস, কারণ ইলেকট্রন কি করে? এক জোড়া করে কি করে? শেয়ার করে। তো এই প্রত্যেকটা সায়ানাইডে কি করবে? আয়রনকে এক জোড়া করে ইলেকট্রন এই সায়ানাইডেও দিবে, এই সায়ানাইডেও দিবে, এই সায়ানাইডেও এক জোড়া দিবে, এই সায়ানাইডেও দিবে, এই সায়ানাইডেও এক জোড়া দিবে, এও কি করবে? এক জোড়া করে দিবে, প্রত্যেকে এক জোড়া। এখন এদের মধ্যে নিজেদের মধ্যে যদি আমি বন্ধন দিয়ে দেই, তাহলে দেখো যেটা কি হয়ে গেছে? অষ্টতলকীয়। এটা দেখো 1 তল, 2 তল, 3 তল, 4 তল, 5 তল, 6 তল, সামনে দিয়ে আরো 2টা আছে, সামনে দিয়ে একটা, পিছনে একটা, অষ্টতলকীয়। এটা কি? অষ্টতলকীয়। অষ্টতলকীয়। এটা হচ্ছে কি? FeCN6, FeCN6 মাইনাস। এটা হচ্ছে কি? অষ্টতলকীয়। তো এই যে সন্নিবেশ বন্ধনটা দেখাই দিলাম, FeCN6 আয়রন আর কি আয়রন হেক্সাসায়ন আয়রন 2 এর সন্নিবেশ বন্ধনটা কেমন হয়। যদি বুঝা থাকো তাহলে কমেন্টে ওয়াই লিখো, না বুঝলেও সমস্যা নাই। এরপরে হেক্সাসায়ন আয়রন 3টা বুঝো, হেক্সাসায়ন আয়রন 3টা বুঝাবো, 3টা বোঝার চেষ্টা করো। দেখো হেক্সাসায়ানো, এগুলোর প্রশ্নটা হবে যে হেক্সাসায়ানো আয়রন 3 এর সন্নিবেশ বন্ধন কিভাবে গঠন হয় ব্যাখ্যা করো। আয়রন 3, হেক্সাসায়ানো আয়রন কত? 3। এটার সংকেতটা কি? আয়রন, সায়ানো, এই যে সায়ানো, হেক্সাসায়ানো মানে 6টা, আয়রন 3 মানে কি? আয়রনের জারণ মান হচ্ছে +3, তো সায়ানাইডের হচ্ছে -6। তো হওয়ার কথা ছিল কি এটা -6 হয়, এটা -6 হলে এটা +6, কিন্তু এখানে কি 3 কম আছে, যে -3টা যৌগের মধ্যে চলে যাবে। তো এখানে আয়রনের জারণ মান কত? আয়রনের জারণ মান 3, এই যে 3। আয়রন এর সন্নিবেশ সংখ্যা কত? কয়টা সায়ানাইড যুক্ত আছে? কেন্দ্রীয় মৌলের সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে জয়টা যুক্ত আছে। সন্নিবেশ, আয়রনের সন্নিবেশ সংখ্যা সমান সমান কত? 6। এখন দেখো যে আয়রনের 26 এর ইলেকট্রন বিন্যাসটা কি? এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে কত? 3d6 4s2, তারপর হচ্ছে কত? 4p0, p0 আছে, আমরা বোঝানোর জন্য পিটাও লিখব। আয়রনের ইলেকট্রন বিন্যাসে 4p প্রয়োজন কেন? না দিলে সমস্যা, অবশ্যই দিবা। এই নামে জটিল যৌগ বোঝাইতেছি, কারণ এখানে সন্নিবেশ বন্ধন গঠন হয়। কারণ সন্নিবেশ বন্ধনে কি 6 জোড়া ইলেকট্রন দান করবে আয়রনকে, 6 জোড়া ইলেকট্রনকে দান করার মানে গ্রহণ করার অ্যাবিলিটি তো রাখতে হবে। তো Fe2+, এরটা কেমন হবে? আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে 3d6 4s0, 3d6 না, আয়রন 3+, যদি করি তখন 3d5 হয়ে যায় না? এই যে 3d5, 4s0 4p0। তো যদি d5 এর যদি আমি ইলেকট্রন দিতে যাই, d এর জন্য ইলেকট্রন গড় কয়টা দিব? 5টা, 1 2 3 4 5, আর s এর জন্য একটা, p এর জন্য 3টা। তো দেখো d এর ঘরে ইলেকট্রন আছে কয়টা? 5টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এইটুকুই তো, আর তো কিছু নাই। কিন্তু এই যে এই Fe3+টাই আবার দিব। Fe3+টা কি? এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট মানে 18 পর্যন্ত, 3d5 4s0 4p0। এরপরে আমি কি করব? ডি এর ইলেকট্রনগুলারে চাপায়া দিব, 1 2 3 4 5। ডি এর ঘর কয়টা? 5টা, এস এর ঘর কয়টা? একটা, পি এর ঘর কয়টা? 3টা,
1 2 3। এখন দেখো যে ডি এর ইলেকট্রন 5টারে চাপায় দিব, এই যে 1টা 2টা 3টা 4টা, এই যে 5টা। এখন সায়ানাইড কি 6 জোড়া 6টা সায়ানাইড আছে না, তো এই যে একটা সায়ানাইড, এই যে একটা সায়ানাইড, এই যে একটা সায়ানাইড 3টা, এই যে 4টা, এই যে একটা সায়ানাইড 5টা, এই যে একটা সায়ানাইড। প্রত্যেকে কি করবে 1 জোড়া করে ইলেকট্রন দান করে কি মাইনাসে পরিণত হবে। তো এই যে এটা 1 জোড়া দিবে, এটা 1 জোড়া দিবে এখানে, এটা 1 জোড়া দিবে এখানে, এটা 1 জোড়া এখানে, এটা 1 জোড়া এটা এখানে, এই যে 1 জোড়া। প্রত্যেকে কি করবে 1 জোড়া করে ইলেকট্রন দান করবে, দান করবে না, বিনা স্বার্থে দিবে। বিনা স্বার্থে দিয়ে কি করে সন্নিবেশ বন্ধন গঠন করে। এই যে সায়ানাইড দিল। তো এটা হচ্ছে কি জানো, এটা কিছুই না। আগেরটা ছিল ডায়াচুম্বকীয় কোনো বিজোড় ইলেকট্রন ছিল না, আর এখানে কি একটা বিজোড় ইলেকট্রন আছে, যার কারণে এটা কি প্যারাচুম্বকীয়। প্যারাচুম্বকীয় সংকরণটা কি D2sp3, এই যে D2sp3 সংকরণ, D2sp3 সংকরণ। চিত্রটা কেমন হবে, এই যে আয়রন, আয়রন 3+। তো আয়রনের মধ্যে কয়টা সায়ানাইড, 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সায়ানাইড। প্রত্যেকটা সায়ানাইড মাইনাস, প্রত্যেকে 1 জোড়া করে ইলেকট্রন দিবে। এটা হচ্ছে কি অষ্টতলকীয়। অষ্টতলকীয়, হ্যাঁ, FeCN6Fe3+। অষ্টতলকীয় হেক্সাসায়ানো আয়রন 3 এর জটিল যৌগ বা জটিল আয়ন দেখাইলাম। এখন বলো এই বিষয়গুলা কি ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও তো। জটিল যৌগ দেখাইছি। 2 নাম্বারটা কি ছিল, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। 2 নাম্বারটা রঙিন যৌগ গঠন করে, ঠিক না? তো এখন দেখো যে প্রশ্ন করব, এখন আমরা চলে যাব রঙিন যৌগের মধ্যে। প্রশ্ন, হ্যাঁ, অবস্থান্তর মৌল কেন রঙিন যৌগ গঠন করে? কেন রঙিন যৌগ গঠন করে? কেন কি করে? রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর মৌল কেন রঙিন যৌগ গঠন করে? উত্তরটা দিবা, উত্তরটা একটা স্ট্যান্ডার্ড উত্তর শিখাই দিব। প্রশ্ন যাই আসুক উত্তর একটাই হবে। উত্তর অবস্থান্তর মৌল কেন রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর মৌলের স্থিতিশীল আয়নের বা সুস্থিত আয়নের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকায়, কি থাকায়? আংশিক পূর্ণ থাকায় এরা রঙিন যৌগ গঠন করে। এরা কি করে? রঙিন যৌগ গঠন করে। এরা কি করে? রঙিন যৌগ গঠন করে। 2 নাম্বার যে বস্তু সেটা হচ্ছে প্রারম্ভিক অবস্থায়, মানে প্রাথমিক অবস্থায়। এটাকে আমরা কেমিস্ট্রিতে প্রারম্ভিক বলবো। প্রারম্ভিক অবস্থায়
ডি অরবিটালের শক্তি সমান থাকে, ডি অরবিটালের প্রারম্ভিক অবস্থায় ডি অরবিটালের শক্তিগুলো, ডি এর 5টা অরবিটাল না, শক্তিগুলো সমান থাকে। প্রারম্ভিক অবস্থায় ডি অরবিটালের শক্তিগুলো কি থাকে? সমান থাকে, বা ডি অরবিটালগুলোর শক্তি সমান থাকে। এভাবে লিখি, অরবিটালের শক্তির পরে গুলোটা কেমন যেন দেখায়। প্রারম্ভিক অবস্থায় ডি অরবিটালগুলোর প্রারম্ভিক অবস্থায় ডি অরবিটালগুলোর শক্তি সমান থাকে। প্রারম্ভিক অবস্থায় ডি অরবিটালগুলোর শক্তি কি থাকে? সমান থাকে। একে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। একে শক্তি যখন সমান থাকে তখন একে বলা হয় কি? নন ডিজেনারেট অবস্থা। নন ডিজেনারেট অবস্থা। প্রারম্ভিক অবস্থায় শক্তিগুলো যখন সমান থাকে তখন একে বলা হয় কি? নন ডিজেনারেট অবস্থা। লিগ্যান্ডের প্রভাবে লিগ্যান্ডের প্রভাবে ডি অরবিটালগুলো, ডি এর 5টা অরবিটাল আছে না, 5টা অরবিটাল, ডি অরবিটালগুলো দুটি ভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত হয়। দুটি ভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত হয়। দুটি ভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত হয়। একে বলা হয়, দুটি ভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত হয়। একে বলা হয় একে বলা হয় ডিজেনারেট অবস্থায়। একে বলা হয় যখন ভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত হয়, একে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। নন, আগে ডিজেনারেট অবস্থায় ছিল, নন ডিজেনারেট অবস্থা। একে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। প্রারম্ভিক অবস্থায় শক্তিগুলো সমান থাকে, একে বলা হয় ডিজেনারেট অবস্থা। লিগ্যান্ডের প্রভাবে ডি অরবিটালগুলো দুটি ভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত হয়, একে বলা হয় কি? নন ডিজেনারেট অবস্থা। এই যে দুইটা শক্তি স্তরে যে বিন্যস্ত হয়, এই যে দুটি শক্তি স্তরে, দুটি শক্তি স্তরে, দুটি শক্তি স্তরের মধ্যে শক্তির যে পার্থক্য হয়, শক্তির যে পার্থক্য হয় তা যদি শক্তির যে পার্থক্য হয় তা যদি দৃশ্যমান আলোর সাথে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সঙ্গতিপূর্ণ হয়, সঙ্গতিপূর্ণ হয়, তাহলে সুনির্দিষ্ট বর্ণের আলো, সুনির্দিষ্ট, তাহলে কি তাহলে সুনির্দিষ্ট বর্ণের আলো কি হয়? শোষিত হয়। তাহলে কি হয়?
সুনির্দিষ্ট বর্ণের আলো কি হয়? শোষিত হয়। যেই বর্ণের আলো শোষিত হয়, যেই বর্ণের আলো শোষিত হয় তার সম্পূরক বর্ণের আলো কি হয়? দৃশ্যমান হয়। হুবহু এই প্রশ্নটাই পরীক্ষায় আসে। অবস্থান্তর মৌল কেন রঙিন যৌগ গঠন করে? উত্তরটা এইভাবে দিয়ে দেবা। ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, রঙিন যৌগ গঠন করে। প্রারম্ভিক অবস্থায় ডি অরবিটালগুলোর শক্তি সমান থাকে, একে বলা হয় ডিজেনারেট অবস্থা। লিগ্যান্ডের প্রভাবে ডি অরবিটালটি দুটি ভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত হয়, যাকে বলা হয় কি? নন ডিজেনারেট অবস্থা। দুটি শক্তি স্তরের মধ্যে যে পার্থক্য হয় তা দৃশ্যমান আলোর সাথে সঙ্গতিপূর্ণ হলে সুনির্দিষ্ট বর্ণের আলো শোষিত হয়। যে বর্ণের আলো শোষিত হয় তার সম্পূরক বর্ণের আলো কি হয়? দৃশ্যমান হয়। আশা করি বুঝতে পারছো। দেখো, যেটার যদি আমি এক্সাম্পল দিতে যাই, হ্যাঁ, যে ধরো এক্সাম্পলটা আমি এখানে দিয়ে দিই। ধরো যে আয়রন, হ্যাঁ, আমি চিত্রটা এদিকে দিব, ইয়াটা এদিকে করি। ধরো যে আয়রন Fe, হ্যাঁ, 26। আয়রন তো একটা অবস্থান্তর মূল্য। এটা কেন রঙিন যৌগ গঠন করে? এই যে আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট দিলাম, হ্যাঁ, তারপরে কি 3d6 4s2। আয়রন 2 প্লাসটা কেমন হবে? আর্গন দিয়া থার্ড ব্র্যাকেট 3d6 4s0, 3d6 4s কি 0। এখন দেখো যে এই আয়রনটা কি হয়? ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 6টা না? তো এই যে ডি এর তো ঘর আছে 5টা। এই যে প্রারম্ভিক অবস্থায় কি থাকে? এরা স্থিতিশীল থাকে। ধরো যে 1টা 2টা 3টা 4টা 5টা ঘর দিয়ে দিলাম ডি এর। তো এটা হচ্ছে ডি, এই যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে কি ডি জেড স্কোয়ার, না? আচ্ছা, ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, মানে 5টা অরবিটালকে এভাবে লেখা হয়। ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, 5টা অরবিটাল লিখলাম। এই 5টা অরবিটালের মধ্যে দেখো যে এটাকে কি বলা হয়? নন ডিজেনারেট অবস্থা। প্রারম্ভিক অবস্থায় কি স্থিতিশীল থাকে, একে বলা হয় কি? ডিজেনারেট অবস্থা। এদিকে নন ডিজেনারেট না, ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট অবস্থা। কিন্তু লিগ্যান্ডের প্রভাবে এই ডি অরবিটালটা দুইটি ভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত হয়। দুইটি ভিন্ন শক্তি স্তরে কি হয়? বিন্যস্ত হয়। মনে করো যে এখানে দিব তুমি 2টা, আমি দিলাম এখানে 2টা, আর এখানে দিলাম 3টা। 5টা তো, 2টা আর 3টারে কি করে দিলাম? ভাগ করে দিলাম। তো এটাকে মনে করো যে এটাকে ধরলাম যে T2G, একটা T2G আর একটা হচ্ছে ইজিতে বিন্যস্ত হয়। একটা T2G আর একটা কি ইজি, অবশ্যই একটা T2G আর একটা কি ইজি। তো ইলেকট্রনগুলোর মধ্যে ইলেকট্রন কয়টা আছে? 6টা না? তো 1 2 3 4 5, এই যে 6টা। কিন্তু এই 6টা ইলেকট্রন কি করবা জানো? এক জায়গায় দিয়ে দেবে, 1 2 3 4 5 6 দিয়ে দিছি। তো এখন কি এদের মধ্যে যে শক্তি, দুইটা ভিন্ন শক্তি স্তরের মধ্যে বিন্যস্ত হয়, এদের মধ্যে যে পার্থক্য হবে, যে বর্ণের আলো শোষিত হবে তার সম্পূরক বর্ণের আলো কি হবে? দৃশ্যমান হবে। এটা যে ডেল ই ইকুয়াল টু কত? এইচ মিউ। তোমরা এটা পদার্থ বিজ্ঞানে পড়বা। ডেল ই ইকুয়াল টু কত? এইচ মিউ। এইচ মিউ ইকুয়াল টু কি লেখা যায়? সি বাই ল্যামডা লেখা যায়। মিউ ইকুয়াল টু কি লেখা যায়? সি বাই ল্যামডা লেখা যায়। এই যে এই পর্যন্তই শেষ। ঠিক আছে, আজকের পড়া এই পর্যন্তই। ক্লাসটা এখানে স্টপ হবে, পড়া শেষ। অবস্থান্তর মৌল কেন রঙিন যৌগ গঠন করে? এই বৈশিষ্ট্যগুলো দিবা। দেওয়ার পরে কি, ধরো যে আয়রন, আয়রনের সাথে ইলেকট্রন আছে, এভাবে দিবা। একটা T2G আর একটা কি ইজি। তো এই ইলেকট্রনগুলো T2G তে গেছে। এখন T2G থেকে যখন ইলেকট্রনগুলো ইজিতে যাবে তখন একটা বর্ণের আলো কি হবে? শোষিত হবে। যেই বর্ণের আলো শোষিত হবে তার সম্পূরক বর্ণের আলো কি হয়? দৃশ্যমান হবে। এইভাবেই কি করে অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে। জটিল যৌগ তো দেখাইলামই, রঙিন যৌগ।
তারপরে প্যারান চুম্বকীয় এগুলো লাগবে না, প্রভাবনও লাগবে না, রঙিন আর জটিল যৌগ থেকে প্রশ্ন আসে। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, তড়িৎ ইলেকট্রন শক্তির ব্যতিক্রম, এই সবগুলা পড়া নেক্সট দিন। মানে নেক্সট পড়াটা হবে পর্যায়বৃত্ত ধর্ম, মানে মৌলের যে পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলা পড়ব। 4 নাম্বার ক্লাসে আমরা সংকরণে যাব, সংকরণ 4 নাম্বার ক্লাসে আমরা যাব সংকরণ। 5 নাম্বার ক্লাসে আমাদের থাকবে সংকরণের 2-1টা টপিক বাকি থাকবে এবং ফাজানের নীতি, তাহলে এই অধ্যায়টা শেষ। এখন এই অধ্যায়টার মধ্যে আমি যা পড়াইতেছি তা থেকে প্রশ্ন আসবে, এর বাইরে আসবে না। অধ্যায়টা অনেক বড়, কিন্তু আমি দেখবা যে মাত্র ওই যে অধ্যায়টা দেখো যে 2টা ক্লাস করা গেছে না, মাত্র কয়েকটা পৃষ্ঠা হয়েছে না, এরকম আর কয়েকটা, এই ফুল ইয়াটা নাও লাগতে পারে এই অধ্যায়ের জন্য, এই এতগুলো পেজ লাগবে না। এটা তো আমার হাতের লেখা, প্রিন্ট করলে দেখা যাবে যে মাত্র 10 পৃষ্ঠাও হবে না অধ্যায়টা, এত শর্টকাটলি অধ্যায়টা পড়ায় দেব এবং 100% পড়াই দিতেছি আমি, নট আমি 90%, 100% পড়াই দিতেছি এবং খুবই ডিপলি পড়াই দিতেছি অধ্যায়টা, এর চেয়ে ডিপলি পড়াই না কেউ, ঠিক আছে? তো এইগুলা পড়বা, খুব এইগুলাই পরীক্ষায় আসা পড়ে, সুন্দর করে লিখে নোটও তো দিয়ে দেয়, পিডিএফ দিয়ে দিই, আজকে পিডিএফ দেবো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো। গতকালকে আগামীকাল আগে নেক্সট ক্লাস করবো, গতকালকে বলছো যে কোশ্চেন করার সুযোগ দেয়নি, 2 মিনিট দিলাম, দ্রুত। স্টপ করে দিব কি? হ্যাঁ, কালকের ক্লাসে একটা 1 কোটি টাকার কথা ছিল না। সংকরণ কালকে কেমনে পড়াবো? কালকে পর্যায়বৃত্ত ধর্ম পড়াবো, সংকরণ 4 নাম্বার ক্লাস। আল্লাহ হাফেজ। হেক্সাসায়ানু 2টাই কি অষ্টতলীয়? হ্যাঁ, 2টাই অষ্টতলীয়। চিত্র দেখো নাই? আল্লাহ হাফেজ।